বছরে ছোট আর বড়দের নিয়ে প্রযোজনা ডাকঘর প্রতি শিল্পীরা অভিনয় করবে, তার সঙ্গে আমরা তাদের সঙ্গে সহযোগিতায়। তাই আপনাদের অনুরোধ করবো এই নাটকটি চলাকালীন আপনাদের থাকা মোবাইল ফোন করে সুবিধাও করে দিন। এত বাচ্চা ছেলে এত বাচ্চা মেয়েরা অভিনয় করবে, তাদের সামনে গিয়ে একটু বলে যায়। আমরা চেষ্টা করছি আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, নির্দেশনা প্রদীপ রায়, প্রযোজনা চণ্ডীতলা ক্রমটা। শুভেচ্ছা নাটক ডাকঘর। যখন ও ছিল না তো ছিলই, আমার কোনো তো ভাবনাই ছিল না। এখন কোথা থেকে এসে ও আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে এই ঘর আর ঘরই থাকবে না। আপনি কি মনে করেন? দেখো মাধব, হ্যাঁ, যদি ভাগ্যে থাকে তবে দীর্ঘকাল বাঁচলেও বাঁচতে পারে, বুঝলে? আসল কথা কি জানো, আমাদের শাস্ত্রে যা বলছে বলেন তো। হ্যাঁ গো, শাস্ত্রে বলছে ঐতিকান সন্নিপাত যা কথবাত সমুদ্রবা। থাক 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 করবে গোসাই, আর আপনাকে শ্লোক আওড়াতে হবে না। ওটা আমার ঘরে ঘরে। এখন কি করতে হবে সেইটা বলুন। খুব খুব সাবধানে রাখতে হবে। কি বিষয়ে সাবধানে রাখতে হবে সেটা যদি বলেন। বলছি 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 আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরের হাওয়া লাগানো চলবে না। কিন্তু ও ছেলে মানুষ, ঘরে বন্ধ করে রাখা তো ভারী শক্ত ব্যাপার। কি করবে বলে? আসল কথা কি জানে, এই শরতে রৌদ্র আর এই বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবর। তাই তো আমাদের শাস্ত্রে বলছে, শাস্ত্রে বলতে কি জানে, কি শাস্ত্রে বলছে অপস্মারে জড়ের কাছে কামানায়ন হলিব কি। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম 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 আপনি কি বলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা চোখে বন্ধ করে রাখবো সেটা, এর থেকে আর কোনো উপায় নেই। আমি তো কোনো উপায় দেখছি না, কারণ ওই পবনে দৈব চ। আপনার পবনে টবনে থাক, বলছিল যে আপনার ব্যবস্থাটা বড় কঠোর জানেন। ও সমস্ত দুঃখ রোগ সব সহ্য করতে পারে, কিন্তু ওকে যখন ওষুধ খাওয়ানো হয় না তখন আমি তা দেখে আমার বড় কষ্ট হয় জানেন বললেন কোথায়। সেই কষ্ট যত কব ততই সেটা হচ্ছে ফলপ্রদ, বুঝলে মাধব? ওই জন্য মহর্ষি চরণ বলেছে ভেষজং হিত বাক্যাঞ্চ তীর্থং নাসু ফলপ্রদ, বুঝলে? আপনি এবার আসুন। আমি চলি, বুঝলে? মনে রাখো ঠিক মতো কিন্তু সাবধানে রেখো। হ্যাঁ কথা হিতকাঞ্চ বাক্যং কীর্তন, বাপরে বাপ কথা কি। এই যে মাধবচন্দ্র যে, এই যে হয়ে গেল ঠাকুর দেখে গেছে, স্বপ্নাশ হয়ে গেল। তার মানে আমি আবার কি করলাম গো? কারণ তো তুমি তো এই ছেলে খাবার সর্দার না। তা যা বলেছো, হ্যাঁ। এবারে একবারে খেপে উঠেছি, বুঝেছো? হ্যাঁ। তা তোমার কি খবর বলো? খবর হচ্ছে যে ভালো, তবে আমি একটা ছেলে নিয়ে এসেছি। সে কি, সেটা কিরকম শুনি? আসলে আমার স্ত্রী হ্যাঁ। পোষ্যপুত্র নেবার জন্য একেবারে উদ্বেলিত হয়ে উঠেছিল কিনা সেই জন্য। সে তো অনেক আগে থেকেই শুনেছি, কিন্তু তুমিই তো নিতে চাইছিলে না। না না, আসলে কি ব্যাপার বলতো, অনেক কষ্টে টাকা জোগাড় করেছি তো, আমরা রোজগার করেছি, আর সেই কষ্টের টাকা কোথাকার একটা ছেলে এসে বহু পরিশ্রমের টাকা আবার বিনা পরিশ্রমে ক্ষয় করে ফেলবে, সেইটা ভাবতে আমার কেমন লাগলো। এই তবে কিন্তু এই ছেলেটাকে কিন্তু আমার খুব খুব ভালো লাগছে। তাই জন্য এর পেছনে যত টাকা খরচ করছো ভাবছো যে এর যেন টাকার পরম ভাগ্য, তাই না?
আসলে কি জানো তো, টাকা রোজগার করেছি একবারে নেশার মতো, এটা করে না করে থাকতে পারছি না। কিন্তু এখন ওই উপার্জন করছি, মনে হচ্ছে যেন ওই ছেলেটার জন্য উপার্জন করবো। বাবা তাহলে তা ছেলেটিকে পেলে কোথা থেকে? ওই আমার স্ত্রী, হ্যাঁ। স্ত্রী পাবে ওই গ্রামের আর কি ভাইপো, ও, আচ্ছা। গ্রাম সম্পর্কে ভাইপো। এই কিছুদিন আগে ওর মা মারা গেল, আহারে। গত সপ্তাহে বাপটাও চলে গেল। ভাগ্যজনক ব্যাপার। তবে ছেলেটিকে তো আমার দরকার। সে তোমার ছেলে দরকার হতে পারে, কিন্তু ওই যে তোমার কিন্তু ওই যে কবরেজ মশাই বলে গেছে না, এই শরতের রৌদ্র বাতাসটা কি ওকে ওকে দেওয়া যাবে না, কারণ তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ওকে ঘরে বন্ধ করে রাখতে হবে। আর তোমার হচ্ছে ছেলেগুলোকে ঘর থেকে বের করে আনাই হচ্ছে এই তোমার খেলা। তাই যা বলেছো, বুঝেছ, এখন আমি একেবারে ভয়ানক হয়ে উঠেছি, যাকে বলে শরতের রৌদ্র আর বাতাসের মতো। কিন্তু মাধবচন্দ্র, এই ঘরে ধরে রাখার মতো তো আমার কিছু খেলা জানা আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দোষ, আমি কাজকর্মগুলো একটু সেরে আসি, এসেই ছেলেটির সঙ্গে আলাপ করবো। হ্যাঁ, ঠিক আছে, না, না, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আমি ঘুরে আসছি একটু। আসো, 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 আসো। মশাই, বাবা, হ্যাঁ। আমি কি ওই স্কুলটাতে যেতে পারবো না? না না বাবা, পারবে না বাবা। ওই যেখানটাতে হ্যাঁ। পিসিমা জাতাদের ডাল ভাঙে, হ্যাঁ, ওই দেখো না, হ্যাঁ। ভাঙা ডালের কুড়ি দু হাতে তুলে নিয়ে মেঝের ওপর ভর করে হ্যাঁ। ক্যাডবেরি ফুটুস ফুটুস করে খাচ্ছে। হ্যাঁ। ওখানে আমি যেতে পারবো না। না, তুমি পারবে না বাবা। আমি যদি কাঠবেড়ালি হতো হ্যাঁ। তাহলে বেশ হতো, হ্যাঁ। কিন্তু পিসেমশাই হ্যাঁ। আমাকে কেন বেরোতে দেবে না? কারণ এই যে কোকড়ে গোসাই বারণ করেছে, তোমার বেরোলেই নাকি অসুখ করবে। কবিরাজ কেমন করে জানবো? এই দেখে নি। আরে কবিরাজ গোসাই জানতে পারবে না, সে যে মস্ত বড় ক্ষতি করে ফেলেছে। ও, পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারবো? হ্যাঁ, জানা যায় বই কি। উচিত করেছে মানে এইসব পণ্ডিতেরা তো তোমার মতো ঘর থেকে তারা বেরোয় না। বেরোয় না? বের হয়ে গেছে বলো, তারা দিন রাত শুধু খালি পুঁথি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। দেখবে দেখবে একদিন তুমি না অমল, তুমি না কিন্তু ওদের মতো বড় পণ্ডিত হয়ে যাবে, লোকে দেখে তো আশ্চর্য হয়ে যায়। না, না, পিসেমশাই, হ্যাঁ? তোমার তো তাই করি। আমি পণ্ডিত হবো না পিসেমশাই, পণ্ডিত হবো না। এই দেখো বলে কি যে পণ্ডিত হবে, তাহলে কি হতে চাও তুমি বলতো? আমি যা আছে সব দেখবো, হ্যাঁ? কেবলই দেখেই বেড়াবো। এই দেখো দেখি কি মুশকিল রে বাবা, আমি বলি দলে বেঁচে থাকতো, তুমি কি কিন্তু কি দেখে বেড়াবে বলো? কেন? হ্যাঁ? আমাদের জানলার সামনে বসে হ্যাঁ। সেই যে দূরের পাহাড়টা দেখা যায়, আমার ভারী ইচ্ছা করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। এই দেখো তুমি কি পাগলের মতো কথা, হ্যাঁ ওই পাহাড়টা পার হয়ে চলে যায়, হ্যাঁ, কি বোকা। আচ্ছা ওই পাহাড়টা যে রয়েছে, হ্যাঁ, তাহলে সেটা কি মনে হচ্ছে না যে মস্ত বেড়ার মতো বারণ করছে ওপারে যেতে, হ্যাঁ, এই যে বড় বড় পাথর দিয়ে যে বারণ করেছে, সেটা কি কম কথা? পিসেমশাই, আগে? তোমার কি মনে হয় হ্যাঁ। ও বারণ করছে? হ্যাঁ। আমার মনে হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। হ্যাঁ। আর দুপুরবেলায় হ্যাঁ। যারা জানলার সামনে বসে থাকে তারাও সেই ডাক শুনতে পায়, পণ্ডিতেরা বুঝি তাও শুনতে পায় না। কিন্তু পনিরে তো শুনতে পাবে কি করে, তার তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। আমার মতো খ্যাপা, হ্যাঁ। আমি কালকে একজনকে দেখেছিল, দেখেছিলে? কিরকম কিরকম? তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, আর বাহাতে একটা ঘটি। পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, কোথায় যাচ্ছ? সে বলল, যেখানে হয়। আমি তাকে আবার জিজ্ঞাসা করলুম, কি করতে যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, হ্যাঁ বাবা, কাজ কি খুঁজতে হয়? কাজ তো খুঁজতেই হয়, নাহলে পাবে কোথা থেকে? বেশ তো, আমিও তাহলে তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। এই দেখো, তুমি কেন কাজ খুঁজতে যাবে? আর যদি কাজ না খুঁজে পাই হ্যাঁ। তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলুম, সে ওই যে ডুমুর গাছের তলায় ঝর্ণা বয়ে গেছে, সেখানে সে তুলির
নামিয়ে রেখে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। তাই খাওয়া হয়ে গেলে পুকুলি বেঁধে তারপরে ওই ঝর্ণার মধ্যে দিয়ে জল কেটে কেটে পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি আমি যেদিন ভালো হব সেদিন আমি ওই ঝর্ণার কাছে গিয়ে ছাতু খেয়ে আসবো। তো পিসিমা কি বললো তোমাকে? পিসিমা বললে আগে তুমি ভালো হও তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। তাই আচ্ছা পিতামশাই আমি কবে ভালো হব? এই তো আর বেশি দিন নেই, ভালো হয়ে এলো বলে। দেরি নেই, না না, ভালো হলেই কিন্তু চলে যাবো। কোথায় যাবে বাবা, তুমি কোথায় যাবে? কত বাঁকা বাঁকা পথের মধ্যে আমি ঝর্ণার জলে পার ডুবিয়ে ডুবিয়ে চলে যাব। দুপুরবেলায় যখন সবাই শুয়ে থাকে তখন আমি কোথায় কত দূরে কেবলই কাজ খুঁজে বেড়াবো। সে বাবা খুঁজে বেড়াও, তুমি খুঁজে বেড়াও, কিন্তু বাবা দেখো যাতে বিদেশিরা যাতে এসে পড়ে সেটা যেন দেখো বাবা। হঠাৎ করে কোনো লোক এসে বললো সেটা কি দেখো বাবা। কিন্তু পিতামশাই বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। কিন্তু তারা কি তোমাকে ধরে নিয়ে যায়? তাহলে তো সে বেশ হয়, কিন্তু কেউ তো আমাকে ধরে নিয়ে যায় না, না, না। কেবল দিন রাত্রি এখানে বসিয়ে রেখে দেয়। বাবা কি করবো, বাবা বৌবিরাজ যে বলেছে তুমি একটা কাজ করো, তুমি এখানে কিন্তু বসু, কোথাও যাবে না বলে যাও, আমি যাবো আর আসবো। কিন্তু বাইরের লোক কিন্তু একেবারে অনুমতি দেবে না বলে যাও, যে আসবে তুমি তাকে বলে দরজা বন্ধ করে দেবে। আমি তো রেলুম বাবা, দেখো। যাবো না পিতামশাই, কিন্তু ওই রাস্তার ধারে ঘাটতিতে আমি বসে থাকবো। তাই বসে থেকো, তাই তুমি বসে থেকো বাবা, মনে রেখো, ওদের দুঃখের কথাটা মনে রেখো। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার কাছে তো পয়সা নেই। কেমন ছেলে গো তুমি? দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে বাঁককালে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও, আর আমার মন কেমন করে। আহা, তা বাছা তোমার কি হয়েছে? কবিরাজ আমাকে বাইরে যেতে মানা করেছে। আহা, ওর জন্য তোমার মুখটা শুকিয়ে গেছে। তা বাছা তুমি এখানে বসে কি করছো? আমি জানি নে, আমি তো পুঁথি কিছুই পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ গো, সেই মাছমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, হয়তো কোনোদিন দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি আমাদের গ্রাম দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, যাইনি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি দেখেছি, সে অনেক দিন আগে। বলবো? হ্যাঁ বলো বলো। ওই অনেক পুরনো কালের বট গাছের তলায় হ্যাঁ একটি লাল রঙের রাঙা রাস্তার ধারে তোমাদের গ্রাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো বাবা। আর পাহাড়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক কথা। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। আর মেয়েরা সব নদী থেকে জল তুলে আনছে,
তাদের গায়ে লাল শাড়ি। বাবা বাবা, চমৎকার, ঠিক বলছো। আমাদের ওই গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, কিন্তু বাবা তারা যে সবাই লাল শাড়ি পরে, না, তুমি কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে? না দইবালা, সত্যি বলছি, কোনোদিন যাইনি। কিন্তু কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। দইবালা, আমাকে তোমার মতো ওই দই বেচতে শিখিয়ে দাও না, ওই রকম পাক্কা দিয়ে নিয়ে ওই দূরের রাস্তা দিয়ে। মরে যায়, তুমি দই বেচতে যাবে কেন? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হবে। না না দইবালা, আমি পণ্ডিত হব না। আমি তোমার মতো বাক্কা দিয়ে নিয়ে দেশে দেশে ঘরে ঘরে দই বিক্রি করে বেড়াবো। আরে কেমন করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিও না। হায় রে আমার পোড়া কপাল, এ সুর কি শেখবা সুর? না, আমার শুনতে ভারী ভালো লাগে। যখন ওই রাস্তার মোড় থেকে তোমার ডাক আসছিল, আর আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এই একবার দই তুমি খাও। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। না না বাবা, পয়সার কথা বলো না। এই একবার দই তুমি খেলে আমি বড় খুশি হব। নাও বাবা, নাও। আচ্ছা দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না বাবা, আমার কোনো দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সেটা আমি তোমার কাছ থেকে শিখে নিলাম। চলি বাবা, চলি। দই দই ভালো দই। পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরবেলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সেই দই। দই দই ভালো দই। এই যে প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, ও প্রহরী! অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে মানা করেছেন। কবিরাজ বারণ করেছে? আহা, তাই তো বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে যে, হাত দুখানিতেও তো সেইগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালেই তো সময় হবে। সে কি হয়, যখন সময় হবে তখনই তো আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার এই ঘন্টা। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়েছে, আচ্ছা, আর পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আর আমাদের বাড়িতে ছোট্ট খুদে কুকুরটি হ্যাঁ, মেঝের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে যে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? সে কথা কেউ জানে না। আমার ভারী ইচ্ছা করছে সময়ের সাথে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে যে সবাইকেই যেতে হবে? আমাকেও যেতে হবে। হবে বই কি। কিন্তু কবিরাজ তো আমাকে বাইরে যেতে মানা করেছে। দেখো একদিন, কোনদিন স্বয়ং কবিরাজি হাত ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে চেনো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবে? আমার
তো আর বসে থাকতে ভালো লাগছে না। না না, অমন কথা বলতে নেই। না, আমি তো এখানে বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে। কিন্তু যখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আর আমার মনে হয়, কি জানি কি মনে হয়। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যে ওই বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। রাজার ডাকঘরে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামে হয়তো চিঠি আসবে। কিন্তু আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকেও কিন্তু রাজা এত টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। হ্যাঁ, আমি কবে চিঠি পাবো? আমাকে তিনি চিঠি লিখবেন, তা তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি তোমার এই ঠিক খোলা জানালার সামনে অত বড় একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? আমার নামে যদি চিঠি আসে, তাহলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে তারা গোল গোল সোনার তকমা পরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? কোথায় ঘুরে বেড়ায়? এই তো ঘরে ঘরে দেশে দেশে। বেশ তো, আমি তাহলে বড় হয়ে ডাকঘর করা হবো। ডাকঘর করা সে ভারী জবর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, শুধু ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায়। সে ভারী জবর কাজ। তুমি হাসছো কেন? আমার এই কাজটাই সকলের চেয়ে ভালো লাগে। না, তোমার কাজও খুব ভালো। যখন দুপুরবেলায় রোদ্দুর ঝাঁঝা করে, আর তখন তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রি বিছানা থেকে জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, আর কোন অন্ধকারের ভিতর দিয়ে তোমার এই ঘন্টা বাজছে। ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখে যে তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, তাহলেই একটা মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই কই? ওই যে দেখো অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। হ্যাঁ, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনিই মোড়লি করে। যে ওকে না মানতে চায়, তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই কিন্তু ও আপনার ব্যবসা চায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি কাল এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। রাজার কাছ থেকে যদি প্রতিদিন একটা চিঠি পাই, তাহলে বেশ হয়। কিন্তু আমি তো পড়তে পারি না, কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা চিঠি পড়তে পারবে? কেউ যদি না পারে, জমিয়ে রেখে দেবে। আমি যখন বড় হব তখন পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে চিঠি দিতে আসে, তাহলে তারা আমাকে কিভাবে চিনবে? ওই তো মোড়ল মশাই আসছে। মোড়ল মশাইকে জিজ্ঞাসা করা যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই! কে রে? রাস্তার মধ্যে আমার ডাকাডাকি করে? হ্যাঁ, কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই? তোমাকে তো সবাই মানে। না শুনে তাদের প্রাণ বাঁচে, বাঁচবে সাধ্য কি? তাহলে তুমি তাদেরকে বলে দেবে না যে আমারই নাম অমল, আমি এই জানলার সামনেই বসে থাকি? কিন্তু কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? কে লিখবে তোমার চিঠি? কেন, রাজা যদি লেখে তাহলে? রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বলছি। তুমি যে তোর পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা হয়নি বলে রাজা শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি, আর বেশি দেরি নেই। ওরে ছোড়া, ওর বাড়িতে আজই চিঠি আসে কি কালই? তুমি অমন করে কেন কথা কইছো? তুমি কি আমার উপর রাগ করেছো? তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? তা চলে বই। শোনা রসুন, মাধব দত্তের ভাই আস্পর্ধা ওই 2 পয়সা ঝুলিয়েছে কিনা রাজা বাদশা ছাড়া কথা নেই। ছোড়া, তোর বাড়িতে রাজার চিঠি যাতে আসে,
বন্দোবস্ত আমি করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তাহলে আর তিনি বেশি দেরি করতে পারবেন না। এখনই তোদের খবর নেওয়ার জন্য পাইক পাঠিয়ে দেবে। মাধব দত্তের ভারী আসপদ, একবার রাজার কানে উঠলেই দুরস্ত হয়ে যাবে। ফুলে ফুলে ফলে ফলে বাকি মিঠুবা, ফুলে ফুলে ফলে। কে তুমি? মল জমজম করতে করতে চলেছো, এখানে একটু শুনে যাও না। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যাচ্ছে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না? আমারও আর এখানে বসে থাকতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমি জানি নে, কবিরাজ আমাকে বাইরে যেতে মানা করেছেন। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজাটা বন্ধ করে দিই। না না, বন্ধ করতে হবে না, এখানে সব কিছুই বন্ধ আছে, এই আধখানা দরজাই খোলা আছে। বন্ধ করো না। কে তুমি? তোমাকে তো আমি চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তা তুমি কি করো? এই সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ও, ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি ওই রকম খুশি হয়ে চলেছে। যতই চলেছো মল বাজছে ঝমঝম ঝমঝম। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো, তাহলে উঁচু ডালে যেখানে ফুল দেখা যায় না, সেখান থেকে তোমাকে ফুল পেরে দিত। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি বই কি, খুব জানি। আমি সাতবাই চম্পার গল্প জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি অনেক দূরে ঘন বনের রাস্তা দিয়ে, যেখানে পথ খুঁজে পাওয়া যায় না। আর যেখানে মনুয়া পাখির বাসা, সেখানে আমি চাপা হয়ে পড়তে পারি। তুমি আমার পালন দিদি হবে। কি বুদ্ধি তোমার! আচ্ছা, পালন দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনী। জানো তো, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতো, তাহলে কেমন মজা হতো। তাহলে তুমি সারাদিন কি করতে? আমার টেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। আমার কুশিনী আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে।
নাও এ নাও এ নাও এ নাও এসো এসো এইসব খেলনা ধুলোতে পড়েই থাকে, এসব কোনো কাজে লাগে না, তাই সব তোমাদেরকে দিল। এই সব আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না না, কোনো কষ্ট হচ্ছে। কেউ বলবে না তো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলোকে নিয়ে আমার এই জানলার সামনে খানিকক্ষণ ধরে খেলে যাও, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে পিসেমশাইকে বলে নতুন খেলনা আনিয়ে দেবো। আচ্ছা বেশ, চল ভাই চল, সেপাইগুলোকে সাজা, আমরা লড়াই লড়াই খেলবো। কিন্তু বন্দুক কোথায় পাই? ওই তো একটা মস্ত সরকারি পড়ে আছে, এইটাতে ভেঙে বন্দুক বানাবো। গুরু ও ভাই ঘুমিয়ে পড়ছো? হ্যাঁ, আসলে সকাল থেকে বসে আছি, তাই আমার পিঠটা ব্যথা করছে, আর বসে থাকতে পারছি না। কি পিঠ ব্যথা করছে? এখন তো সবাই একটা করবে। ওই দেখো, একটা হলে ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই তো বাজছে। ঢং, ঢং, ঢং। আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন আসি, আবার কাল আসবো। চল ভাই চল। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা তো বাইরেই থাকো, হ্যাঁ তোমরা রাজার ডাক হরকরা দিচ্ছে না? চিনি বলছি, খুব চিনি। একজন আছে বাদালার কলা, আর একজন আছে শরৎ, আরো কত আছে। তাহলে কাল সকালে যখন তোমরা আসবে একজনকে ডেকে চিনিয়ে দিও না। আচ্ছা চিনিয়ে দেবো। চল ভাই চল। আমরা সবাই রাজা, আমাদের আমি আর সেই জানলার কাছে বসতে পারবো না। না না বাবা, ওই জানলার কাছে বসে বসেই তো তোমার ব্যামোটা বেড়ে গেছে বাবা। আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না পিসেমশাই, কিন্তু ওখানে থাকলে আমি খুব ভালো থাকি। তুমি ভালো থাকলে কি হবে? ওই যে যত রাজ্যের সব ছেলেপুলে এসে এখানে জড়ো হয়, কেন মেলা বসে গেছে, ওটাই তো তোমার শরীরটা দেখো খারাপ, তোমার মুখখানে যে ফ্যাকাশে হয়ে গেছে বাবা। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আমাকে জানলার সামনে না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? সে আবার কে? সেই যে রোজ আমার জানলার সামনে এসে নানা দেশ বিদেশের গল্প বলে যায়, আমার শুনতে ভারী ভালো লাগে। কিন্তু আমি ওর বাবজান বেটা কেমন আছো? এই যে ফকির, এসো এসো, আমার কাছে এসে বসো, এসো। আজ আমি ফকির। তুমি যে কি নও সে তুমি জানো। ও ফকির, হ্যাঁ। এবারে তুমি কোথায় গিয়েছিলে? এবারে আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম। গ্রন্থদ্বীপ মানে? তোর অবাক হওয়ার কি আছে গো? হ্যাঁ, আমাকে কি তোমাদের মতো পেয়েছো নাকি? আমার তো যেতে কোনো গাড়ি ভাড়া লাগে না, আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। বাবা, তোমার ভারী মজা না? হ্যাঁ। আমি যখন ভালো হবো তখন তুমি আমাকে তোমার চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। এমন মন্ত্র তোমাকে শেখাবো না, তোমাকে পাহাড় পর্বত সমুদ্র অরণ্য কোনো কিছু বাধা দিতে পারবে না। হ্যাঁ, বাবা আর তো পারা গেল না, আর তো পারা গেল না। দেখো অমল বাবজান, এই দেখো আমি পাহাড় পর্বত সমুদ্র অরণ্যকে ভয় পাই, কিন্তু তোমার পিছে কি আর তার সঙ্গে যদি যেটা এই কবিরাজটি, তাহলে আমার শক্তিশালী মন্ত্র হার মেনে যাবে। না না পিসেমশাই, তুমি
এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করবো না। কিন্তু যেদিন আমি ভালো হব হ্যাঁ। সেদিনে আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব সমুদ্র, পাহাড়, পর্বত সব পেরিয়ে। না 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 বাবা, যাই 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 করে বলতে নেই, ওতে যাওয়ার বড় মন খারাপ হয়ে যাবে বাবা। রঞ্জনদীপ কিরকম দ্বীপ হ্যাঁ। আমাকে বলো না। ঘুমচুদ্বীপ না, ঘুমচুদ্বীপ একটা মজার দ্বীপ, বুঝলে? ওখানে মানুষ থাকে না, পাখিরা থাকে, তারা শুধু ওড়ে, গান গায়, আর কিচ্ছু করে না। বাহ, সমুদ্রের ধারে বিলক্ষণ। আর সব নীল রঙের পাহাড় আছে। হ্যাঁ, নীল রঙের পাহাড়ে উঠোখদ্দের বাস গো। আর তবে যখন সূর্যাস্ত হয়, এই সূর্যাস্তের আলো যখন এই পাহাড়ের গায়ে পড়ে, হ্যাঁ, তারপরে ওই ঝাঁকে ঝাঁকে সবুজ পাখি তাদের বাসায় ফেরে, সে সূর্যাস্তের রং, পাহাড়ের রং, পাখিদের রং মিলেমিশে একবারে একাকার হয়ে যায়। সে তোমাকে বলে বোঝাতে পারবো না, বুঝলে? পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ। ঝড় নেই কে বলেছে? একবারে হিরে গলিয়ে দিচ্ছে। আর তার সে কি নৃত্য! এই নুড়িগুলোকে ঠুকঠাং ঠুকঠাং করে বাজাতে বাজাতে, নাচাতে নাচাতে, কলকল কলকল ঝরঝর করে গিয়ে সমুদ্রে ঝাঁপ করে দিয়েছে। বুঝলে, আমার খুব ইচ্ছে ছিল ওই পাখিদের হাজার বাসার পাশে ঝর্ণার ধারে একটা বাসা বেঁধে এই সারাদিনই সমুদ্রের ঢেউ গুনে দিন কাটিয়ে দিই। কিন্তু পাখিরাই তো আমাকে পাত্তা দিল না। আমি যদি পাখি হতো তাহলে বেশ হতো। না, বেশ হতো না, একটা মুশকিল হতো। শুনলাম তুমি নাকি এই দই এলাকা বলেছো, বড় হয়ে তুমি দই বেচবে। দেখো, দই তুমি বেচতে পারো, কিন্তু পাখিদের দেশে গিয়ে দই বেচতে গেলে তোমার মনে হয় লোকসানই হবে, বুঝলে? ওরা তো দই খায় না। পিসেমশাই, আমার সে দই বলা হয়তো আজ চলে গেছে। এটা চলে যাবে না, চলে যাবে না। ওই তো তোমার মতো পৌঁছদ্বীপে, হ্যাঁ, একবারে একবারে ফকিরের মতো একেবারে গিয়ে ওই পাখির বাসায় ডিম পাড়বে, সেটা তো নয়। হ্যাঁ, তাহলে তো ওই পাখির বাসায় দিয়ে তো তার চলবে না, তার পেট চলবে না রে বাবা। আরে দেখো, তোমার কিন্তু যাওয়ার সময় না একবার দই রেখে গেছে। আর তার ভাইটির বিয়ে তো, সেই জন্য কলবি পাড়ায় বাসি ফরমাস দিতে গেছে, বুঝলে? কিন্তু সে যে বলেছিল তার ছোট ভাইজিটির সঙ্গে আমার বিয়ে দেবে। তবে তো বেশ মুশকিল হলো। হ্যাঁ, বলেছিল হ্যাঁ। সে আমার টুকটুকে বউ হবে। হ্যাঁ। তার নাকে নোলক, হ্যাঁ। আর গায়ে লাল শাড়ি, আর ভোরবেলায় গরু দাঁড় করিয়ে দুধ শুদ্ধ আমাকে খাওয়াবে। আচ্ছা। আর সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে এসে আমার সামনে বসে সাত বাই চম্পার গল্প বলবে। বাবা বাবা বাবা, এত খাসা বউ গো! আমি ফকির মানুষ, আমারই তো শুনে লোভ হচ্ছে। তাই যাই হোক, যাই হোক। দেখো বাবজান অমল, তোমার যখন দরকার হবে তখন ওই দইওয়ালার ঘরে ভাইজির কোনো অভাব হবে না, অনেক ভাইজি পাবে, বুঝলে? আর পারা গেল না। তাই আমি চললাম, তোমার বসে গল্প করো। বাপরে বাপ, ও হ্যাঁ, বলো। পিসেমশাই তো গিয়েছে। হ্যাঁ। আমাকে চুপি চুপি বলো না, হ্যাঁ। আমার নামে কি রাজার চিঠি এসেছে? এবার শুনেছি, বুঝলে, চিঠিটা রওনা হয়েছে, ওদের পথেই আছে। পথে? হুম। কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে গেলে আকাশ পরিষ্কার হয়ে যায়, সেই ঘন বনের পথে? হ্যাঁ, সেই পথেই তো। তুমি তাহলে জানো দেখছি। আমি সব জানি ফকির, হ্যাঁ, আমি সব জানি। বলবো? বলো বলো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক ঘর করা হ্যাঁ হ্যাঁ পাহাড় থেকে কেবলই নেমে আসছে। হ্যাঁ তার পিঠে চিঠির থলি, আর বাঁ হাতে লণ্ঠন। হ্যাঁ হ্যাঁ সে যতই নেমে আসছে আমার বুকের ভেতরে কেমন একটা হচ্ছে। বাবা, বাবা অমল, তোমার মতন তো আমার নবীন চোখ নেই, তবে আমি যেন তোমার চোখের দৃষ্টিতে আমিও যেন সব কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, হ্যাঁ বলো বাবা। যার ডাক ঘর, তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ, কেন জানবো না? আমি তো রোজ তার কাছে ভিক্ষা নিতে যাই। বেশ তো, হ্যাঁ। আমিও তোমার মতো রাজার কাছে ভিক্ষা নিতে যাব। তুমি ভিক্ষা নিতে যাবে কেন বাবা? রাজা তোমাকে যা দেবে এমনিতেই দিয়ে দেবে। না না, কেন? আমি তোমার মতো রাজার দরজার সামনে গিয়ে
ঝুনঝুনি বাজিয়ে নাচবো আর জয় হোক বলে ভিক্ষা চাইবো। সে একদিকে ভালোই হবে বুঝলে, রাজামশাই তোমাকে যা দেবে না ও আমার মানে বেশ ভালোভাবে চলে যাবে। কিন্তু শুনেছি তো তুমি আবার কার সঙ্গে নাকি বড় হয়ে ঘুরতে বেড়াবে বলেছিলে? হ্যাঁ, সেই যে অন্ধ ঘোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। কি নাম বলো তো? ছিদাম। কোন ছিদাম? আরে সেই যে বললাম না আমার জানলার কাছে আসে, আর রোজ তার পেছনে আমার মতো একটা ছেলে তাকে ঠেলা গাড়ি করে ঠেলে ঠেলে বেড়ায়। সে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় তা শিখিয়ে দেবে। আর জানো ফকির, আমি যখন ভালো হব ওকে বলে রেখেছি আমিও ওই ছেলেটার মতো তাকে ঠেলে ঠেলে বেড়াবো। বেশ হবে না? বেশ হবে, বেশ হবে। তা বাবা আর এখন বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তা ওকে আবার আমার ওই তোমাকে যে গপ্প করেছিলাম ওই এখন একটা দেশে গেলে লাফালে অনেকটা হয়, সে বলেছে নাকি? হ্যাঁ বলেছিলাম হ্যাঁ, তো। কি বলেছিলে? ও শুনে খুব খুশি হয়েছিল। কি তোমরা খাঁচাতে ফেললে বটে? হ্যাঁ, কেন? তোমরা কি একটু বলে রটিয়েছো নাকি রাজামশাই নাকি তোমাদের জন্য নাকি ডাকঘর বসিয়েছে? হ্যাঁ, রাজার কানে যে সব কথাই যায় সে তা কি আমি জানি নে? দাদা আমাদের পঞ্চানন মোড়ল বললো যে তোমাদের নামে নাকি বেনামি চিঠি লিখে দিয়েছে। আমাদের নামে বেনামে চিঠি লিখেছে? হ্যাঁ, চিঠি দিই না, রাজামশাই আসবে তো কেমন মেজাজ দেখায় দেখবো। হ্যাঁ, তা তো তোমরা একটু সামনে চলো না। হ্যাঁ, দাদা আমাকে তাহলে বিপদে ফেলতে হতো না। ফকির, রাজা কি রাগ করবে? রাগ করলেই হলো তোমার ওপর আর আমার মতন ফকিরের ওপর রাগ করলে দেখবো সে কেমন রাজাগিরি ফলায়। হ্যাঁ দেখো ফকির, হ্যাঁ। আজ সকালবেলা থেকে হ্যাঁ। আমার চোখের উপর থেকে যেন অন্ধকার হয়ে আসছে। সে কি? মনে হচ্ছে সব যেন স্বপ্ন। কথা কইতে আর বাবা। ইচ্ছা করছে না। এই রাজার চিঠি কি আসবে না ফকির? আসবে বাবা, আসবে, নিশ্চয়ই আসবে, আজকালের ভেতরেই আসবে রাজার চিঠি। আজ কেমন খেয়েছে? হ্যাঁ, আজ খুব ভালো বোধ করছি কবিরাজ মশাই, খুব ভালো বোধ করছি। শোনো মাধব, ওই যে হাসি কি দেখছো না? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, ভালো লক্ষণ নয়, আজকাল খুব ভালো আছি, ওটা সবথেকে খারাপ লক্ষণ। সেই জন্যেই আমার চক্কর ধরতে বলছে। আপনি তো বাদ দিন। আপনি কি ভাবছেন কি ব্যাপারটা আপনি ভুল তা দেখি বাবা একটু। মাধব, হ্যাঁ, বোধ হয় ওকে আর ধরে রাখা যাবে না। কি করছেন? আমি তো পূর্বেই বলেছিলাম যে ওকে একটু সাবধানে রেখো, ওদের বাইরে হাওয়া লেগেছে। আমি তোকে সাবধানে রেখেছিলাম তোকে কোথায়, ওকে তো বাইরে বেরোতে দিইনি, ওকে তো সব সময় ঘরে বন্ধ করে রেখেছি। মানে মাধব, আর সকালে যখন আসছিলাম হ্যাঁ, একটা কিরম যেন একটা বাতাস বইছে বুঝলে। তোমাদের সদর দরজা দিয়ে যখন ঢুকলাম তখন দেখলাম হু 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 করে বাতাস বইছে। হ্যাঁ, ওই বাতাসটা কিন্তু জানো তো একদম ভালো নয়। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি চলে যাও, বেশ ভালো করে তালা চাবি দিয়ে সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসো। আর নয় দিন কয়েক লোকজন নাইবা এলো, আর যদি কেউ আসেও খিড়কি দরজাটা খোলাই রইল, কি বলো? আর শোনো, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের হাট আসছে, জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দাও, কারণ ওই আলোটা রোগীকে বড় জাগিয়ে রাখে। অমল, অমল ঘুমোচ্ছে। কবে তুষাই যাকে ঘরে এনে রাখলাম, আপনার করে ভাবলাম, ভালোবাসলাম, তাকে বোধ হয় আর ধরে রাখা যাবে।
ওই মাধব, কি কাণ্ড, এই মোড়ল আসছে, কি কি আপত্তি ব্যাপারে শোনো। আমি উঠছি, বুঝলে, আমি উঠছি। আর আমি বাড়ি গিয়ে দুটো বিষ পরি পাঠিয়ে দিচ্ছি, খাইয়ে দেখো, ওই রাখারা হয় ওটাই থাকবে না। ওই ছোড়া, কি রে ছোড়া, কি ব্যাপার রে? কি? আমি ঘুমোইনি, তাহলে আমি সব শুনতে পাচ্ছি। তাই আমি যেন আজ অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। মনে হচ্ছে আমার মা বাবা শিওরের কাছে কথা কইছে। মাধব দত্ত, তোমার দেখছি আজকাল খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। ও কথা বলবেন না, নিতান্ত পরিহাস আপনি করবেন না। কিন্তু এতে আশ্চর্য আর আছে কি? তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? তাই জন্য দেখছো না, তোমাদের এই ঠিক জানালার সামনেই রাজা নিজের নতুন ডাকঘর বসিয়েছে। ছেলে, ওর জন্য রাজার চিঠি এসেছে রে। সত্যি? সত্যি না হয়ে যায়? হ্যাঁ, তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। হ্যাঁ, এই যে তার চিঠি। ঠাট্টা করো না নিতান্ত পরিহাস। ফকির, তুমি বলো না এটা একটা সত্যি তার চিঠি? রাজা মশাই আজ আসছেন তোমাকে দেখতে। অমল, অমল, রাজামশাই যে তোমাকে বড় ভালোবাসে বাবা, তার জন্যই তো তোমাকে চিঠি পাঠিয়েছি। তুমি আমাদের জন্য তাকে কিছু বলো বাবা। আমরা যে বড় ভাগ্য অভাবী বাবা, আমাদের জন্য কিছু বলো। দেখো মশাই, আজ সকাল থেকে আমার চোখে যেন সাদা হয়ে যাচ্ছে। মোড়ল মশাই, তুমি বলো না এটা কি সত্যি তার চিঠি? রাজা লিখছে, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে আসছি। আমার জন্য মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার আর এক দণ্ড ভালো লাগছে না। পারা গেল না। ঠাকুরদা, তুমি এরকম নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? চুপ করো অবিশ্বাসী, আমি পাগল হয়ে গেছি, তাই জন্য তো সাদা কাগজে আমি অক্ষর দেখতে পাচ্ছি। মোড়ল মশাই, আমি মনে করেছিলাম তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু তুমি যে আমার জন্য সত্যি রাজার চিঠি আনবে তা আমি একবারের জন্য বিশ্বাস করিনি। দাও দাও, থাক, থাক, তোমার থাক। পায়ে ধুলো দাও। থাক থাক থাক, এ ছেলের দেখছি ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, তবে মনটা ভালো। এতক্ষণে 4 ভোর হয়ে গেছে বোধহয়। ওই তো বাজছে। সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? এরা যে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে, দাঁড়া আমি খুলে দিচ্ছি। মহারাজ আজই রাত্রে আসবেন। কত রাত্রে দুধ? কত রাত্রে? ঠিক 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঠিক তখন? তখনই মহারাজ তার প্রিয় বন্ধু বালক বন্ধুকে দেখার জন্য সবার চেয়ে সেরা বড় কবিরাজ পাঠিয়েছেন।
এসো, কোপে যাও। কি চারিদিক সব বন্ধ কেন? খুলে দাও, খুলে দাও যত তার, খুলে দাও যত জানালা, প্রকৃতির নির্মল বাতাস আসুক। এখন কেমন বোধ করছো বাবা? খুব ভালো কবিরাজ মশাই, খুব ভালো। মনে হচ্ছে সব ব্যথা বেদনা চলে গেছে। অন্ধকারের মধ্যে তারাগুলিকে দেখতে পাচ্ছি। উপরকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা মশাই তোমার কাছে আসবেন, তখন তুমি এই বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে তো বাবা? পারবো, পারবো। বেরোতে পারলেই তো আমি বাঁচি। আমি রাজাকে বলবো অন্ধকারের মধ্যে ধ্রুবতারাটিকে চিনিয়ে দাও। সে তারা আমি কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা তা আমি জানি না। বাবা, তিনি তোমাকে সব চিনিয়ে দেবেন বাবা, সব চিনিয়ে দেবেন। শোনো, অর্ধরাত্রে রাজা মশাই আসার পূর্বে তুমি এই ঘরটিকে ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখবে। আর ইলেকট্রিক এখানে রাখা চলবে না। না, কে? স্যার, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনি আমার জন্য রাজার চিঠি এনে দিয়েছিলেন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো যে ও তোমার বন্ধু, তখন উনি না হয় এখানে রইলেন। বাবা, বাবা রাজা যখন বলেছে তখন আসবেই বাবা। তুমি শুধু আমাদের জন্য কিছু বলো। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই। কি ঠিক করে রেখেছো বাবা? আমি রাজাকে বলবো যেন তার ডাকঘরে হরকরা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো, তার চিঠি বিলি করে বেড়াবো। ঠাকুরদা, তুমি নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? চুপ করো, অন্ধকার। চুপ করো, তোমরা স্থির হও। আসছে, আসছে, বালকের ঘুম আসছে। আমি এই বালকের কাছে বসলাম। তোমরা ঘরের প্রদীপের আলো সব নিভিয়ে দাও। আকাশের তারা থেকে আলো আসুক। আসছে, আসছে, ওর ঘুম আসছে, ওর ঘুম এসেছে, ঠাকুরদা, ঘুম এসেছে। ওকে ঘুমোতে দাও। ঠাকুরদা, তুমি বলো ঠাকুরদা, এই অন্ধকার আমার ভালো লাগে না। এত তারায় আমার কি হবে? ধুপ, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য পড়ে গেছি। যাও, দিয়ে যাও তোমার ফুল। কখন লাগবে? যখন রাজা মশাই এসে ওকে ডাকবে, তখন ও জাগবে। তখন তোমরা একটি কথা ওর কানে কানে বলে দেবে। কি কথা? বলো যে সুধা তোমাকে বলেনি, বলেনি।
বঙ্গবন্ধুর শেষ পর্যন্ত চরিত্র সে বিখ্যাত আমি আজকে গণতন্ত্র পরিচালক এবং আজকে অভিনেতা আমার পরিবার করবো আমি তাদের সাথে পরিচয় করতে চাইছি। আমার নাম বলো। উজ্জ্বলী মুখার্জি, বৈজয়ন্তী রায়, শ্রীজা বিশ্বাস, নীলাদ্রি রায়, অনু রয়, প্রদ্যোৎ চক্রবর্তী, আমি বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সমীর রায়, দেবজ্যোতি রায়, শুভম